সকাল থেকেই ব্লগটা শুরু করি। আজকে কিন্তু বিকেল থেকেই ব্লগটা শুরু করলাম। যাই হোক, নিত্যদিনের মতো কিন্তু দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলাম। আর আমি তো সারাক্ষণ দেরিতেই উঠি, মনাই আমাকে ওঠায়, আবার এক এক সময় আমি মনার থেকে আগে উঠে পড়ি, কিন্তু আজকে আমাকে মনাই ওঠালো। যাই হোক, আমি এখন উঠে পড়েছি আর মনাও উঠে পড়েছে। ঘুম থেকে ওঠার পর মনাকে আমার একবার আদর করতেই হবে। আর আমি যখন ঘুমাতে যাই তার আগে যখন মনা ঘুমিয়ে যায় তখন একবার আদর। ঘুমিয়ে গেলে বাচ্চাদেরকে কত কিউট লাগে, তাই না? আর তখন তো ঘুমিয়ে থাকে, এত বদমাইশি করে না। আর যখন উঠে পড়ে, বাপরে বাপ, একবারে টিস্কুতে দেয় না। খাটের চাদর, বালিশের ওয়ার সমস্ত কিছুই কেচেছিলাম, সেগুলো এখনো তোলা হয়নি। তো বিকেলের কাজগুলো করব, তোমরা দেখতে। আমি জিজ্ঞাসা করছি, মনা দুধ খাবি তো? মনা বলছে না। আসলে বাচ্চাদের কি দোষ বলো, এই এত রোদ গরমে বাচ্চারা খেতেই পাচ্ছে না। আর আমার মেয়ে তো এমনিতেই খায় না, তার উপরে আবার এখন এই গরমে কি আর বলবো, ও তো খেতেই চাইছে না। তাও জোর জবরদস্তি করে, যদিও একটু চোখ ধুমকিয়ে ওকে খাওয়াতে চাইছি, সেও খাচ্ছে না। তো জামা কাপড়গুলো তুলে নিই। এই জামা কাপড়গুলো আমি ওভারে কেচেছিলাম, যা যা নোংরা হয়েছিল তাই জন্য। আর ছাদে যাইনি, ছাদে সিঁড়িতে ওঠার মতো ধানের বস্তাগুলো এমন রাখা হয়েছে যে সিঁড়িতে আর ওঠা যাচ্ছে না। কদিন ধরে জল হচ্ছিল তো সেই জন্য ধানের বস্তাগুলোই ওইভাবে রাখা হয়েছে, ধানগুলোকে রোদে দিয়ে। আর তাই জন্য নিচেতে একটা তার ছিল, ওই তারে দিয়ে এখন জামা কাপড় মিলছি। আর ছাদে যেতে ভালোও লাগছে না রোদ গরমে। শীতকালে হলে সেটা ঠিক আছে, তাও বস্তা পেরিয়ে পেরিয়ে যাওয়া যায়, কিন্তু এই গ্রীষ্মকালে ওই বস্তা পেরিয়ে পেরিয়ে এই ঘাম নিয়ে বাপরে বাপ। গ্রীষ্মকালে একটা কিন্তু সুবিধা আছে, এই যে এই কাপড় জামা কাচি না কেন, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই শুকিয়ে যায়। আর এগুলো আমি কেচেছিলাম মনাকে ভাত টাত খাইয়ে, আমার ভাত খাওয়া হয়ে গিয়েছিল, তারপরে কিন্তু কেচেছিলাম। আর এত দেরি কাজের কোনো প্রবলেম ছিল না, কাজ আমার সকাল সকালই হয়ে গিয়েছিল। কলতলায় অনেক রোদ আসে, রোদ ছিল দুপুরবেলার টাইমে। আর তারপরে 3টে সাড়ে 3টের সময় এরকম সময় কেচেছিলাম, তো দেখো রোদের এত জোরে শুকিয়ে গেছে। আর আমি বাইরে চলে এলাম কেন বলো তো? তার কারণ হচ্ছে মনা ওই যে বাইরে যাবে, বাইরে যাওয়ার জন্য বায়না করছে। তো বললাম যা তুই খেলা কর, তাহলে আমি ঘরের কাজগুলো বাগিয়ে নিই, আর যখন ডাকবো তখন কিন্তু চলে আসবি। ও তাই হ্যাঁ বলে চলে গেল। মনা যখন খেলতে গেছে, যাই তাড়াতাড়ি করে বিছানাগুলো বাগিয়ে ঝাঁটটা দিয়ে দিই। আর তো কোনো কাজ নেই। তারপরে মনাকে দুধ খাওয়ানোর জন্য না হয় ডাকা যাবে, বললো তো মেয়েটা দুধ খাবে না, আর একবার না হয় দিয়ে দেখবো যে খাই কি না খাই। আর পারনগুলো তো নিত্যদিনের কাঁচা, তো সেইগুলোই প্রথমে গুছিয়ে নিচ্ছি। পরে আমার নাইটি যা আছে জামা, সেগুলো সব গুছিয়ে নেব, আর তারপরে লাস্টে বিছানাটা পেতে নেব। গ্রীষ্মকালের দিনে সুবিধা থাকার সাথে সাথে অসুবিধাও আছে। মানে হচ্ছে অসুবিধা বলতে গেলে, এখন জানো তো খাটের মধ্যে প্রচন্ড পিঁপড়ে হচ্ছে। আর খাটের মধ্যে এত পিঁপড়ে হচ্ছে কেন বুঝতেই পারছি না। মেয়েটা যে খাটের উপরে বসে কিছু খায় বা আমি খাই সেটা কোনো কথা নেই, আমি ওকে খেতেও দিই না আর নিজেও খাই না খাটের উপরে বসে। তো যাই হোক, শুধুতেই কিন্তু পিঁপড়ে হচ্ছে। কিসের জন্য এই পিঁপড়ে হচ্ছে একটু কমেন্ট করে জান। পিঁপড়েগুলোকে আমি কিভাবে দূর করব তার জন্য সাজেশন দিও, করলে পিঁপড়েগুলো দূর হয়ে যাবে আর পিঁপড়ে খাটের মধ্যে অন্তত আসবে না। আর এখন তো গ্রীষ্মকালের দিনে পিঁপড়ে তো দেয়ালে লাইন সবই তো দেখা যায়, সেগুলোর জন্য তো লক্ষণগণ্ডি আছে, কিন্তু এই বিছানাতে আমি কি করব সেটাই বুঝতে পারছি না। আর এই চাদরটা কেমন একটু কমেন্ট করে বলো। চাদরটা দেখতে সুন্দর আমার মতে বলা, কিন্তু এটা যে সুইস কটন চাদর, এত গরম হয় কি বলবো। আর আমার এই খাটের ওপরে এই চাদর, তার উপরে আমি একবার মাদুরও পেতে দিই, কারণ মাদুর পাতলে মাদুর উপরে শুলে মাদুরটা কিন্তু ঠান্ডা, তো ভালো লাগে। আর সুতির চাদর হলে সেটা ভালো লাগে, কিন্তু আমার মনে হয় গ্রীষ্মকালের দিনে মাদুরের উপরে শোয়ার থেকে আর কিছু আরামই হয় না। চাদরটার রূপে ভালো হলেও এর গুণ কিন্তু একদম ভালো না। আর রূপ দেখো একবারে জ্বলিয়ে দিচ্ছে, মানে এই রুমটায় এত সুন্দর লাগছে চাদরটা পাতার পর, সত্যি খুব ভালো লাগে। এই চাদরটা পাতার পর রুমটার লুক পুরো চেঞ্জ হয়ে যায়, কিন্তু ওই যে গুণে কিছু নেই, যার রূপ আছে তার গুণ নেই। চাদরটার সাথে 2টো মাথা বালিশের ওয়ার, একটা পাশ বালিশের ওয়ার, আর এই চাদরটা নিয়েছিলাম। এদিকে গাড়ির সেই আসে না একটা গাড়ি নিয়ে সমস্ত মাল, লুঙ্গি বলে, বেশিরভাগ বলে লুঙ্গি সেল, ওই লোকের কাছ থেকে কিন্তু এই চাদরটা নিয়েছিলাম। চাদরটা নিয়েছি আমি 1 বছর হলো, আর 1 বছর আগে এই চাদরটার দাম নিয়েছিল 300 টাকা। মানে এগুলো খুব উঠেছিল তাই শখ করে নিয়েছিলাম। আর এখন এগুলোর সেটগুলোর দাম হয়ে গেছে 250 টাকা। বেডশিটের নিয়ে একটা উদাহরণের কথা মনে পড়লো, সেটা হচ্ছে জীবন যত এগিয়ে যায় নতুন নতুন সব জিনিসটাই খুবই ভালো লাগে। আর তারপরে নতুন জিনিসের দামও অনেক দামি থাকে। আর তারপর যখন
এই জিনিস আস্তে আস্তে পুরনো হয়ে যায় তখন এর দামের কদরও থাকে না আর মূল্যও থাকে না। জানলার পর্দাটা নামাইনি বলে মানে পাশে যে পর্দাটা নামানো থাকে তাহলে ভালো লাগে, আর জানলার পর্দাটা নামাইনি বলে একটু কেমন পারা লাগছে যেন। দেখো বিছানা চাদরটা খুবই খারাপ, বিছানা চাদরটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। তখন আমি ফোনটা যেখানে রেখে ভিডিও বানাচ্ছিলাম সেটা হচ্ছে এই জায়গাটা, আর এই জায়গাটায় এই গাছটা ছিল বলে এই গাছটা সরিয়ে দিয়েছিলাম আর ফোনটা রেখে ভিডিও বানাচ্ছিলাম। এইখান থেকে পুরো রুমটাই দেখা যায় বলতে খাটটা যে অংশটা আমি ভিডিও বানিয়েছি সেই অংশটা বেশ সুন্দর দেখাচ্ছিল, তার জন্য এইখানটাই রেখে ভিডিওটা বানিয়েছিলাম। আর তারপরে এখন কিন্তু স্ট্যান্ডেই ভিডিওটা বানাচ্ছি। আর হ্যাঁ, একটা স্ট্যান্ড কিনেছি, তোমরা তো জানো স্ট্যান্ডের জন্যই কিন্তু সুবিধা হচ্ছে। আর স্ট্যান্ড যখন ছিল না তখন খুবই অসুবিধা হতো, কিভাবে ভিডিও বানাবো, সে দেয়ালের কাছে ঠেসিয়ে ভিডিও বানাতাম। অফারে পেয়েছিলাম একটা, নিয়েছে। এখন সব ঝাড় দিয়ে দিচ্ছি, ওই বিছানাটা গুছিয়ে নিলাম। মনে কিন্তু এখনো খেলে আসেনি, ও মনাকে একবার দেখতে যাব। এই যে এখন ঘরগুলো ঝাড় দিয়ে দিই, উঠোনটা ঝাড় দেওয়ার আগে মনাকে একবার দেখে আসবো। বাসনের ঝুড়িটা এখানে ছিল তাই বাসনের ঝুড়িটা আবার রান্নাঘর দিয়ে দিলাম, কারণ দুয়ারটা যত খালি করব ততই ভালো। আর দুয়ার তো আমাদের খালি থাকে না, এই ধার দিয়ে ধানের বস্তা, ওই ধার দিয়ে গাড়ি, কোনো সময় একটু খালি থাকে না। কি করব, একটা ঘর নয় দুটো ঘর, দুটো রুম আমাদের এই বাড়িটা। তো ওই দুটো বাড়ির মধ্যে একটা রুমে আমি আর একটা রুমে ওই যে বাবা মা থাকে। আর কি হবে, একটা রান্নার রুম আর পাশে তো রুম হচ্ছে, তখন আর কোনো প্রবলেম হবে না। ওনাকে একবার দেখে এলাম মনা কি করছে। মনা কিন্তু চলে এসেছে আমার সাথেই, বাড়ির আশেপাশে আছে, ও খেলা করছে। আর আমি দেখো তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে দিচ্ছি, ওকে আনতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে দিচ্ছি। আচ্ছা বন্ধুরা, আমার দাদা দিদি ভাই বোন যারাই এখন আমার ভিডিওটা দেখছো না কেন, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যেও, কারণ সাবস্ক্রাইব করলে তোমরা সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবে। আর বেল আইকনটা অল করে দিও, বলে সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যাবে। এটা এরকম ঝাপসা দেখাচ্ছে কেন বলো তো? কারণ সন্ধে হয়ে আসছে, তার জন্য ছবিটা এরকম ঝাপসা হয়ে আসছে। তাই যে আমার এই ভিডিওটা হয়েছে তাতেই আমি অনেক খুশি। তারপরে এই কড়াইটা এখন মেজে নিচ্ছি, তার কারণ হচ্ছে কড়াইটা আমি ওবেলাতে ভিজিয়েছিলাম, তাই ওবেলাতে আর এত রোদ গরমে আর কড়াই মাজতে পারিনি, কারণ দুপুরের দিকে আমাদের এই কলতলাটা খুব রোদ হয়, সেই জন্য আর কড়াইটা মাজা হয়নি। তাই বিকেলবেলাতেই কড়াইটা এখন মেজে নিচ্ছি। বিকেলবেলাতে কাজের চাপ থাকলেও সেরকম নরম বেলাতে যদি কড়াইটা মাজা হয় তাহলে অতটাও কষ্ট হবে না, তাই সেই জন্যই কড়াইটা মাজছিলাম। আর কড়াইটা মাজতে বললাম না ওরকম ঝাপসা পড়া লাগছিল, সন্ধে হয়ে যাচ্ছে। আর সত্যি করে সন্ধেই হয়ে গেল, এই যে লাইট জ্বেলে দিয়েছি, সন্ধে হয়ে গেছে। দিয়ে কড়াইটা এরপর রেখে দেব, আবার কালকে রান্না করব। আর এদিকে মনাকে একবার দেখো, মনা কি করেছে, নতুন গামছাটাকে বাচ্চুটার ওপর চাপিয়ে দিয়েছে, ওকে ঢাকা দিয়েছে, ওর নাকি শীত করছে। তারপর তো ওকে বললাম যে নতুন গামছাটাকে এরকম করে ওকে চাপা দিয়েছিস কেন? বলছে মা ওকে বকো না, ওর মা ওকে মেরেছে, তার জন্য আমি ওকে শীত করছিল, কাঁদতে শীত করছিল, তাই ওকে আমি ঢাকা বললাম। তুই অনেক পন্থ-পাকা মেয়ে হয়ে গেছিস, তোকে আর কি বলবো, বাপরে বাপ। ওর কথা শুনে অনেকক্ষণ ধরে হাসলাম সবাইকে বলে। তো যাই হোক, তারপরে ওকে আমি দুধ খাইয়ে দিলাম ফ্যানের তলায় নিয়ে গিয়ে। প্রচণ্ড গরম, কন্টিনিউ ভিডিওটা করতে পারছিলাম না, আবার কারেন্ট ছিল না, কারেন্ট আজকে খুব ডিস্টার্ব করছিল। তো সেই জন্য আমাদের যে নতুন ওয়াল চালাটা হয়েছে বা একটা রুম বলতে পারো, সেই রুমটার কাছে গিয়ে শুয়েছিলাম। তো গরু তো এখন ঢোকাই না, তো সেই জন্য ওই রুমটার কাছে মনা আর আমি দুজনে মিলে শুয়েছিলাম। আর মনাকে আমি দুধ খেতে দিচ্ছি, ও কিন্তু কিছুতেই খাচ্ছে না। তো এখন ঘড়িতে বাজে 10টা বাজতে যায়, আমি ভাত খাবো, মনাকে খাইয়ে দিচ্ছি, আমি ভাত খাবো, দিয়ে শুয়ে পড়বো। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, কিন্তু ঘুমানোর আগে সারপ্রাইজ দেবো একটা। দেখো নি, এটা গরম ভাতে জল ঢেলে নিয়েছি, কারণ আমার গরম ভাত এই গ্রীষ্মকালের দিনে একদম খেতে ভালো লাগে না। আর পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভাতে এটাতেই জমে যাবে। আর এখানে আছে ঠান্ডা জল। ও বাপরে বাপ, আর লোভ সামালতে পারছি না, চলো খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। খাওয়া দাওয়া তো সেরে নিলাম, দেখলে তো রাত্রে ওই ভাত আর ওই আলু ভাত আর ওই ছাতু, এখনকার দিনে এই সবই যথেষ্ট। আর একটু যদি হয় বেসন বড়া, বাস। কি
কিংবা চপ সানা এইসব যদি হয় এই টুকুটাকি খাবার খেয়েই কিন্তু রাত্রে ঘুমাতে হয়। আর ঘুমটাও খুব সুন্দর হয় কিন্তু ওই জলছাকা ভাত খেয়ে। আমার তো গরম ভাত একদম পোষায় না এই গ্রীষ্মকালের দিনে। আমার মনে হয় জলছাকা ভাতের মতো খাবারই এই এখন শান্তি নেই। শীতকালে কিন্তু গরম ভাত ভালো লাগে, কিন্তু গ্রীষ্মকালে এই জলছাকা ভাত আমার চাই যায়। আমি ওই গরম ভাতেও, হ্যাঁ আমাদের বাড়িতে গরম ভাতও হয় এর বেলাতে, ওটা মা রান্না করে। তো গরম ভাতে কিন্তু আমি জল ঢেলে নিই, দেখতেই তো পেলে। আর নাইটিটা দেখো কেমন হপাং হপাং করছে, এইরকমই নাইটি পরতে খুব ভালো লাগছে। আর নাইটিটা আমার নয়, এই নাইটিটা হচ্ছে দিদির। দিদি বলতে বদ্দির। ওর নাইটিটা ঢলা ঢলা পাড়ায়, আমার থেকে একটুখানি হাইটে শর্ট, তো সেই জন্য নিচেটা একটু শর্ট। যাই হোক, ঠান্ডা একটু জল খেয়ে নিলাম, এরপর ঘুমিয়ে পড়বো। আর রাতের, এখন এই গ্রীষ্মকালের দিনে রাতের জল খাওয়া কোনোদিনও কম হবে না। তো গুড নাইট, সবাই সুস্থ থেকো, সাবধানে, আর সবাই শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। সাবস্ক্রাইবটা করে দিয়ে যেও কিন্তু।